এরা কি শিক্ষক হওয়ার যোগ্য? যে এই শিক্ষকরা, তাদের মধ্যে একজনও এখনো অবধি বলেনি যে কাকে, শাসক দলের কোন লোককে বা প্রশাসনের কোন লোককে সে টাকা দিয়ে চাকরি পেয়েছে। যে এরা যে কেমন শিক্ষক ছিল, কিভাবে শিক্ষক হয়েছিল, সেটাই তো এদের আচরণে প্রতিভাত। আমি আজকে যদি চেঁচিয়ে এখানে চেঁচাতে থাকি আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি যোগ্য, আমি ডোনাল্ড ট্রাম্পের থেকে যোগ্য, আমি কি কালকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে বসবো? আমাকে তো পাগলা গারদে ঠেলে দেবে। দেখো, আমি তো বলছি এই আন্দোলনে কোনো লাভ হবে না, কারণ সুপ্রিম কোর্টের রায়টাকে তারা আনটুইস্ট করতে চাইছে। যদি আবার পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে কি দুর্নীতি হবে না, কোনো গ্যারান্টি দিতে পারবেন? এই আমি পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো জায়গা থেকে এরকম কোনো গ্যারান্টি আমি আশাও করি না। সারা রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, এবং আজকে দেখলাম এই যে শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যোগ্য অযোগ্য মিলিতভাবে তারা আজকে অর্ধনগ্নভাবে নবান্ন অভিযানের জন্য পথে বেরিয়েছেন এবং পুলিশের তরফ থেকে লাঠিচার্জও করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত ডক্টর অধ্যাপক নারায়ণ চক্রবর্তী। প্রথমত তো আপনাকে বলছি, যে ঘটনা আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায়, সেই ঘটনা একজন অধ্যাপকের চোখে আপনি কিভাবে দেখছেন? দেখো, এখন আমাদের যে পশ্চিমবঙ্গে বিভিন্ন আন্দোলনের যে এখন গতি প্রকৃতি দেখা যাচ্ছে, সেই আন্দোলনগুলোতে যদি সামাজিক কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে সেগুলো দানা বাঁধে না। আমি তোমাকে কয়েকটি জায়গা এখানে দেখিয়ে দিচ্ছি যে এই শিক্ষকদের যে দাবি, সেই দাবি সরকারকে মানতে হলে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করতে হবে। সরকার যদি পারে ভালো। আরেকটা কথা তোমাকে বলি, যে আমি যোগ্য বলে কেউ চেঁচালেই কিন্তু সে যোগ্য হয়ে যায় না। যোগ্য তাকেই বলবো যে যোগ্যতা প্রমাণ করেছে। বারবার সরকার পোষিত সংস্থা যারা এগুলো করেছে, সেখানে যে অনুসন্ধানকারী সংস্থার যে ফাইন্ডিংস হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বারবারই তাদের একটা জিনিসই বলা হয়েছিল যে যারা যোগ্য, ওএমআর শিট বা ওএমআর শিটের যে মিরর ইমেজ সেটা সাবমিট করা হোক। মিরর ইমেজ তো ভ্যানিশ হয় না যদি হার্ড ডিস্ক না নষ্ট করে দেওয়া হয়। তো কিন্তু তারা সেটা করেনি। এটা অবভিয়াস যে দুর্নীতিতে সরকার এবং সরকারের যে শাসক দল, তাদের পায়াভারী মন্ত্রীসহ অনেকেই জেলে আছেন এবং তারা সম্পূর্ণভাবে যুক্ত, টাকার লেনদেনে চাকরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য যদি বাছাই না করতে পারো, তুমি চাল দিয়ে চাল সেদ্ধ করে ভাত রান্না করে খাবে, কিন্তু তাতে যদি এত কাকড় মেশানো থাকে যে প্রতি গ্রাসে চালের থেকে কাকড় বেশি উঠছে, তাহলে তোমাকে সেই ভাতটাকে ফেলে দিতে হবে। এবং বিভিন্ন কোর্ট তাই করেছে। আজকে যে অর্ধনগ্ন যে আমি বলছি দেখো, এ তো সমর্থন কি করে করব? তোমাকে আমি একটা অদ্ভুত কথা বলি, আমি যেটা অধ্যাপক হিসেবে আমার যেটা খুব গায়ে লেগেছে, তো সেটা হচ্ছে যে শিক্ষকরা আন্দোলন করছেন, তারা নাকি 10 বছরও অনেকে পড়িয়েছেন, তাহলে তাদের একটা বড় ছাত্র কুলা থাকবে এবং অভিভাবকরা থাকবে। আমার 40 বছরের শিক্ষকতার জীবনে আমি কিন্তু ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের ছিটেফোঁটাও এখানে দেখিনি। একজন ছাত্র বা একজন অভিভাবক কি এদের পাশে এসে দাঁড়িয়েছেন? হ্যাঁ, পলিটিক্যাল নেতৃত্ব তাদের পলিটিক্যাল কারণে কখনো সমর্থন কখনো বিরোধিতা করতে পারেন, কারণ তাদের কোনো স্টেক থাকে না। একজন জজ হাইকোর্টে কমেন্ট করেছেন যে কোয়ালিফিকেশনে দেখা যাচ্ছে ক্লাস 8 পাস, তিনি পড়াচ্ছেন ক্লাস 12-এ। এটা কি করে হয়? এই যে র্যাম্প্যান্ট দুর্নীতি, যাতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাই ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো আন্দোলন নয়। আমাদের চাকরি রাখতে হবে, এটা আন্দোলন 1 নম্বর।
যেই জন্য এটা কিন্তু জনসমর্থন হারাচ্ছে, এটা ওরা নিজেরা করছে এবং অবভিয়াসলি মিডিয়া এগুলোকে রিপোর্ট করছে। পুলিশ, আমি পুলিশকে সমর্থন করছি না, কিন্তু পুলিশের কিন্তু ল অ্যান্ড অর্ডার রক্ষার একটা দায় থাকেই। পুলিশ কিন্তু খুব বেশি দূর এটাকে নিতে পারে না, আর অর্ধনগ্ন হয়ে যাচ্ছে। তুমি ভেবে দেখো যে এই শিক্ষকরা, তাদের মধ্যে একজনও এখনো অবধি বলেনি যে কাকে, শাসক দলের কোন লোককে বা প্রশাসনের কোন লোককে সে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এমন এদের দুর্নীতির সলিডারিটি অদ্ভুত। এবং মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করেছিলেন এটাকে ঢেকে রাখতে, পরবর্তীকালে ন্যাচারালি এদের স্বার্থে আঘাত পড়েছে। আমি জানি না এদের মধ্যে কে কে পরবর্তীকালে মুখ খুলবে বা নীরবে এরা ধ্বংস হয়ে যাবে। এখনো কেন চুপ রয়েছেন শিক্ষক সমাজ? যে সমাজ কারণ হচ্ছে যে শিক্ষকগুলো আন্দোলন করছে সেগুলোতে দেখো, সেগুলোতে যা চাল আছে, মানে যোগ্য আছে, তার থেকে কাঁকড় অযোগ্যরা অনেক বেশি। এক প্রাক্তন মন্ত্রীর মেয়ে, যার মানে অযোগ্যতার কারণে চাকরি গিয়েছিল, সেও কিন্তু মিছিলে আমি যোগ্য করেছে। আমি আজকে যদি চেঁচিয়ে এখানে চেঁচাতে থাকি আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি যোগ্য, আমি ডোনাল্ড ট্রাম্পের থেকে যোগ্য, আমি কি কালকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে বসবো? আমাকে তো পাগলা গারদে ঠেলে দেবে। এদের এই আমি যোগ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষক, ছাত্র, অভিভাবক, এরা একটা পরিবার। সেই পরিবারের শিক্ষকরা তাদের চাকরি বাঁচানোর জন্য এসছেন, কিন্তু একজনও বলছে না সে করাপ্ট ওয়েতে কীভাবে চাকরি পেয়েছে। মজার জায়গাটা এখানে, তুমি কোনো ছাত্র বা অভিভাবককে এই আন্দোলনের মধ্যে দেখছো না। আর নেকেডলি তারা যে যাবে বলেছে, এতে আমার মনে হয় তাদের নিজেদের রুচিটাকেই এক্সপোজ করেছে। আমি যে কথাগুলো বলছিলাম যে এরা কি শিক্ষক হওয়ার যোগ্য? যোগ্য নয়। একজন অধ্যাপক হয়ে শিক্ষকদের বিরুদ্ধে এই অপ্রিয় বেশ কিছু কথা বলছেন, অনেকের কাছে কিন্তু অপছন্দেরও হতে পারে। হ্যাঁ, অপছন্দ, যাদের স্বার্থে আঘাত পড়বে। আমি শিক্ষকদের বিরুদ্ধে কোনো অপছন্দের কথা বলিনি। আমাকে যারা সারা পৃথিবী জুড়ে চেনে তারা জানে যে লোকটা শিক্ষকতাই কাটালো। তুমি একটা বলো তো, শিক্ষকরা আন্দোলন করছে, সেখানে কোনো ছাত্র, অভিভাবক, কারোর কোনো সমর্থন নেই। কেউ একজনকে দেখেছো সেখানে আসতে? কেউ আসেনি। কেন? আমি এই কথাটাই তো তুলে ধরেছি। আর কোনো শিক্ষক, সারা পৃথিবীর শিক্ষক আন্দোলনে শিক্ষকদের অর্ধনগ্ন বা পূর্ণ নগ্ন হয়ে মিছিল করে যাব যারা চাকরি রাখতে পারে তাদের কাছে, এটা কি শিক্ষক সুলভ? তোমরা শিক্ষক কথাটা বলেছ, সেই জন্য আমি বলছি যে তারা যে কাজগুলো করছে সেটা কি শিক্ষক সুলভ? শিক্ষকদের আন্দোলনের পদ্ধতি আলাদা। আমি সেই 1970 সাল থেকে দেখে আসছি। হ্যাঁ, শিক্ষক আন্দোলন কিভাবে কি যায়, ভালো খারাপ, যুক্তি অযুক্তি অনেক কিছু থাকতে পারে, কিন্তু এরা তো শিক্ষক নয়। দালালির মারফত দালাল ধরে চাকরি পেয়েছে। এদের মধ্যে তো সেই ক্লাস 8 পাসও আছে যে ক্লাস 12-এ পড়াচ্ছিল। তুমি কি এদের শিক্ষক বলো? আচ্ছা, এই বাংলাতে যে দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে, সেখানে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং কুন্তল ঘোষ, যারা এখনো পর্যন্ত জেল বন্দী রয়েছেন, তারা যে অপরাধ করার পর যে শাস্তি পেয়েছে, সেই শাস্তিতে কি যথেষ্ট রয়েছে, নাকি এদের বিরুদ্ধে আরো অনেক গুরুতর স্টেপ নেওয়া দরকার ছিল রাজ্য? কোনো দেখো, এখনো অবধি কোনো স্টেপ হয়নি। রাজ্য সরকার তো আপ্রাণ চেষ্টা করেছিল এদের প্রোটেকশন দেওয়ার, কিন্তু আমি তোমাকে বলছি যে আমার কাছে যা ইনফরমেশন, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এই কয়েকদিন আগে, মানে অসুস্থ, তার যখন বাইপাস হয়েছে তারপর, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাতে প্রসিডিংস শুরু করা যায় সেটার অনুমতি দিয়েছিলেন। এই অনুমতিটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চাইছিল না কোনো মিনিস্টারকে, মানে মিনিস্টার থাকা অবস্থায় তার বিরুদ্ধে যদি ক্রিমিনাল কেস করতে হয় আদালতে, তাহলে কিন্তু সেটা পারমিশনের দরকার আছে। গভর্নমেন্ট যতক্ষণ না দেবে ততক্ষণ অবধি উনি করতে পারবেন না। পশ্চিমবঙ্গ সরকারের যে রোলটা এখানে, সেটা তো টোটালি এক্সপোজড। মুখ্যমন্ত্রীর রোলও এক্সপোজড, এবং কুন্তল তো তার দলীয় নেতা, তার তো অন্যান্য কুকীর্তিও অনেক প্রকাশ পেয়েছে রাজনৈতিক বিভিন্ন
প্ল্যাটফর্মে, অরাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্মে আমরা সেগুলো জানি। এখন দেখো, আমি বলতে পারি যে নিশ্চয়ই মানে এদের বিরুদ্ধে যে এখন যে শাস্তির যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা হয়তো একটু দেরিতেই হচ্ছে, বাট বেটার লেট দ্যান নেভার। আর আমাদের মানে তো বিচার ব্যবস্থাই তো তাই। আচ্ছা, এই যে প্রথমে আমরা দেখলাম ওয়াই চ্যানেলে বসেছিলেন চাকরি বাঁচানোর জন্য, এই যারা চাকরি হারিয়েছেন, সদ্যমাত্র চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা, তারপর তারা স্থান পরিবর্তন করলেন, এসএসসি ভবনের সামনে বসলেন, সেখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি, সেখান থেকে ঠান্ডা হলো এদের আন্দোলন, আবার বিকাশ ভবন থেকে বর্তমানে স্থান পরিবর্তন হয়েছে। এই যে বারবার স্থান পরিবর্তন হচ্ছে একটা আন্দোলনের, কোথাও গিয়ে এই স্থান পরিবর্তনের জন্য আন্দোলন থিতিয়ে পড়ছে, কোনো লাভ হবে ভবিষ্যতে? দেখো, আমি তো বলছি এই আন্দোলনে কোনো লাভ হবে না, কারণ সুপ্রিম কোর্টের রায়টাকে তারা আনটুইস্ট করতে চাইছে। এটা একমাত্র অবাস্তবতা ছাড়া সম্ভব নয়। এবং এই অবাস্তব জগতে কারা চলে গেছে? ওই যে বললাম যে আমি যদি পাগল হই আমি বলবো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। এরাও সেই রকম আচরণ করছে। এরা যে কেমন শিক্ষক ছিল, কিভাবে শিক্ষক হয়েছিল, সেটাই তো এদের আচরণে প্রতিভাত হচ্ছে। এরকম আন্দোলন কখনো দানা বাঁধে না, আর এই আন্দোলনে কোনো জনসমর্থন নেই। তুমি বলতে পারো ওই কী বলে সমাজ মাধ্যমে আমাকে গালাগাল করতে পারো, এ করতে পারো, আমি একটা কথা বলছি, কোনো আন্দোলন কিন্তু একা একা ব্যক্তি স্বার্থে হয় না। যদি সামাজিক দায়বদ্ধতা এবং সমাজের উপরে তার প্রভাব না থাকে, এর সমাজের উপরে কি প্রভাব আছে? তোমাদের কিছু সাংবাদিকরা করছো, সাংবাদিকতার জগতে ছাঁটাই হয় না? সে তো আরও বিচ্ছিরিভাবে মানে যোগ্যদেরও সরিয়ে দেওয়া হয়। এরকম অনেক উদাহরণ আছে, তোমরা সবাই জানো। তোমরা কি সেখানে ওয়াই চ্যানেল থেকে বিকাশ ভবন অবধি আন্দোলন করতে যাবে, না ওই সংবাদ মাধ্যমের মালিকের বাড়িতে গিয়ে আন্দোলন করবে? এগুলো হয় না। এতদিন শিক্ষাবৃত্তির মধ্যে ছিলেন, এখন যে আন্দোলন দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো রকমভাবে এদের পরামর্শ দেন, যারা চাকরি হারিয়েছেন তাদের যে আন্দোলনে, কি পরামর্শ দিতে চাইছেন চাকরি? আমি বলবো আপনারা চুপচাপ এখন গিয়ে তৈরি হন পরীক্ষা দেবার জন্য। 10 বছর আগে কি হয়েছিল, এখন পরীক্ষাটা অনেক শক্ত হয়ে যাবে। পরীক্ষা না দেওয়ার যে বাহানা, পরীক্ষা ছাড়া কিন্তু চাকরি থাকবে না। আর পশ্চিমবঙ্গ সরকার এবং তার নেত্রীকে একটা বিষয়ে আমি সাবধান করে দিতে চাই। ওনার যে বক্তব্য বেরিয়েছে লাস্ট, সেটাতে দেখলাম যে উনি বলছেন যে চাকরি যারা বহুদিন করেছে পারবে না ইত্যাদি, যারা চাকরি করছে তাদেরকে অন্য বিভাগে তিনি প্লেস করবেন। এটা কিন্তু করা যায় না, এটা করা যায় না, কারণ ওই লোকগুলোর পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে। উনি ইচ্ছে মতো কোনো লোককে করতে পারেন না, সে ক্ষমতা কোনো মুখ্যমন্ত্রী মুখ্য সচিবেরও নেই। কিন্তু যারা বলছেন যে তারা পরীক্ষা দেবেন না, যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন, যারা বলছেন যে তারা যে সময় পরীক্ষায় বসেছিলেন সেই সময় একটা পড়ার একটা প্যাটার্ন আলাদা ছিল, তারা পড়ার মধ্যে ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই একই ধারার মধ্যে তারা নেই, ফলত তারা অনেকে ফেলও করতে পারে। হ্যাঁ, ফেল তো করতেই পারেন। কারণ হচ্ছে, দেখো, আমি যদি উল্টে বলি যে অযোগ্য চাকরি পেয়েছিলেন টাকার বিনিময়ে, তাহলে তারা পরীক্ষায় বসতে ভয় পাবেন। যোগ্যরা পরীক্ষায় বসতে কেন ভয় পাবেন? হ্যাঁ, 10 বছর বাদে পরীক্ষাটা অনেক টাফ হয়ে গেছে। আমি 40 বছরের ওপরে আমার মানে হায়ার এডুকেশনের যে অভিজ্ঞতা, তাতে আমি বলতে পারি একজন শিক্ষক যত অভিজ্ঞ হন, তার যে সাবজেক্টে তিনি চাকরি করছেন তার বেসিসে, তিনি কিন্তু অভিজ্ঞতার জোরে তার জ্ঞান কিন্তু আরও বাড়ে, বই কমে না। আচ্ছা, যদি আবার পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে কি দুর্নীতি হবে না, কোনো গ্যারান্টি দিতে পারবেন? এই আমি পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো জায়গা থেকে এরকম কোনো গ্যারান্টি আমি আশাও করি না। দুর্নীতি হতেই পারে? হ্যাঁ, হতেই পারে দুর্নীতি। এই যে দুর্নীতি ঢুকে গেছে শিক্ষা থেকে স্বাস্থ্য, এর পুনরুদ্ধার কিভাবে করা উচিত বা সম্ভব? দেখো, সেটা তো পশ্চিমবঙ্গের এখন যে আর্থসামাজিক অবস্থা, সেখানে একটি সরকার চলছে যে দুর্নীতির পাকে পুরো ডুবে আছে। তুমি একটা অদ্ভুত জিনিস দেখো, একটা ফ্যামিলি রুল করছে, যেই ফ্যামিলির সম্পত্তির কোনো লেখাজোকা নাই। মানে সেই ফ্যামিলি যখন রুল করতে শুরু করেছে তখন থেকে এখনো অবধি তাদের যে সম্পত্তি কত হাজার লক্ষ গুণ বেড়েছে কে জানে। যেখানে করাপশান,
অর্ডার অফ দ্য ডে, যেটা এই বর্তমান রাজনৈতিক দলের যে সরকার চলছে তার আমলে যেটা হয়েছে, সেটা আমি মনে করি ডেমোক্রেটাইজেশন অফ করাপশন। তিনি করাপশনকে সর্বব্যাপী করেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে এরা দুর্নীতিগ্রস্ত করে দিতে বাধ্য করছেন। আজকে আমরা যারা মানে কতিপয় মানুষ এর ধরাছোঁয়ার বাইরে থেকে জীবনযাপন করতে পারি, কিন্তু সাধারণ মানুষ পারে না। এই দুর্নীতির ছোঁয়া লাগিয়ে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করতে বিভিন্ন রকম কারণে কায়দা কানুন করে পুরো সমাজটাকেই, বাঙালি সমাজটাকেই দুর্নীতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা নরেন্দ্র মোদীর যে বঙ্গ সফর, সেই সফরকে একাধিক কটাক্ষ করেছেন, এক লাইন তুলে তুলে তিনি কটাক্ষ করেছেন। এবং দেখা যাচ্ছে একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের সফলতার জন্য বিদেশে গিয়ে বক্তব্য রাখছেন, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরকম হয়তো অপারেশন সিঁদুর কিছু হয়নি, কিংবা প্রধানমন্ত্রী তিনি এক সময় চাওয়ালা ছিলেন, পরে চৌকিদার ছিলেন, এখন সিঁদুর বেচতে এসছে। আপনি এই বিষয়গুলিকে কিভাবে দেখেন? দেখো, দীপক ঘোষ মারা গেছেন। দীপকদা আমার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। ওনার বইয়ের উদ্বোধনে অনুষ্ঠানেও আমাকে নিমন্ত্রণ করতেন। ওনার বইগুলো আমার কাছে আছে, পড়েছি। আমি এই বক্তব্য সম্পর্কে একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তার নিজের রুচির পরিচয় দিয়েছেন। উনি আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হয়েছিলেন ইউএসের, তার ইতিহাসটা জানেন না। এই মুখ্যমন্ত্রী, আমার কাছে এখনও কাটিং আছে, এই তোমার কি বলে, এই টেলিগ্রাফের 1984 সালের ফার্স্ট পেজ নিউজ, তিনি নিজেকে ডক্টরেট বলে ক্লেম করেছিলেন জাল ইউনিভার্সিটি থেকে, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। তো এই মানুষটি যখন দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে ওরকম কুবাক্য বলেন, তাতে ওনার শিক্ষা দীক্ষা রুচির পরিচয় মানুষের কাছে পাওয়া যায়। তবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মুশকিল কি, উনি দুর্নীতিগ্রস্ত এবং ওনার মতো নিম্ন রুচির প্রচুর মানুষ এখানে তৈরি করে দিয়েছেন। র্যাম্প্যান্ট করাপশান, বিদেশিদের অনুপ্রবেশ, এইগুলো ঘটিয়ে তিনি পশ্চিমবঙ্গকে একটা নরক কুণ্ডে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গের মানুষকেই কিন্তু এর থেকে উঠে আসতে হবে, তা না হলে এটা লেবানন হয়ে যাবে, আর কি হবে। সেই দীপক ঘোষের লেখা যে বই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, সেই বই নিয়ে একদিকে যেমন দেখতে পাচ্ছি বিজেপির একজন নেতা কৌস্তব বাগচি, তিনি দিনের পর দিন কটাক্ষ করেছেন, তিনি পোস্ট করছেন, পেজের একটি ছবি তুলে পোস্ট করছেন। অপরদিকে দেখা যাচ্ছে তৃণমূল আবার এটার বিরোধিতা করছেন। তারা বলছেন যে এই ধরনের কোনো সত্যতা নেই, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা অপবাদ ছড়ানো হচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখো, আমি একটা কথা তোমাকে বলি, রাজনীতির কতগুলো দিক আছে। দীপকদা যখন এই বইগুলো লিখেছিলেন, তিনি সেখানে মমতা ব্যানার্জির ব্যক্তিগত লাইফ, তার মানে একজন ভদ্রলোক রঞ্জিত ঘোষের সম্পর্কে কিছু প্রশ্নবাণ ওনাকে ছুড়ে দিয়েছিলেন। বদলে কি দেখলাম, উনি কিন্তু তার কোনো জবাব দিলেন না। এবং পশ্চিমবঙ্গর শুধু তাই নয়, যে পাবলিশার এই বই ছেপেছিল তার ঘরেও একটাও পাবলিকেশন নেই, পাওয়া যায় না। কিন্তু যেহেতু এখন এটা খুব হয়ে গেছে, অনলাইন কপি ইত্যাদিতে পাওয়া যেতে পারে। দীপকদার সবকটা বই আমি পড়েছি। আমি তো বললাম যে আমার রুচি এই ভদ্রমহিলার মতো নিম্নগামী নয়, আমি ওনাকে এভাবে অ্যাটাক করতে পারবো না। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে উনি কি ভাবেন, ওনার যে দুর্নীতিগ্রস্ত চিন্তাধারা, তার প্রতিফলন হচ্ছে ওনার কথাবার্তা। আর অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে যেটা বললে তুমি, যে অভিষেক ব্যানার্জি করছেন, অভিষেক ব্যানার্জি ভারতীয় সংসদের টিম মেম্বার হিসেবে গেছেন। ভারতীয় সংসদ পাকিস্তানের ব্যাপারে এক সুরে একই রকম কথা বলবে, এটাই স্বাভাবিক। অভিষেক ব্যানার্জির কথাটা তোমরা বেশি পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো বলছে, কিন্তু তোমরা তো আসাদুদ্দিন ওয়েসির কথা বলছো না।
আসাদুদ্দিন ওবেসি আরও স্ট্রঙ্গার ভয়েসে করেছেন। এর তোমার কি বলে এই আমাদের ওই তিরুবনন্তপুরমের এমপি এই তোমার কংগ্রেসের শশী থারুর মানে এত সুন্দরভাবে বলেছেন সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের কথা, এগুলো একই সুরে আসে। তোমাকে আমি মনে করিয়ে দিই, ইন্দিরা গান্ধী কিন্তু যখন বাংলাদেশ তৈরি হলো, ইউনাইটেড নেশনসে ভারতকে ডিফেন্ড করতে যে টিম পাঠিয়েছিলেন তার লিডারের নাম জানো? অটল বিহারী বাজপেয়ী। এগুলো এইসব নোংরা পলিটিক্স পশ্চিমবঙ্গবাসী অর্ধশিক্ষিত এইসব মাস্টারদের দ্বারা শিক্ষিত লোকেরা জানে না। দেশের এগুলোই কালচার। কাজে অভিষেক ব্যানার্জি এক্ষেত্রে যা করেছেন সেটা স্বাভাবিক, কিন্তু ওনার পিসি যেটা করছে সেটা অত্যন্ত কদর্য ব্যাপার। এই কদর্য ব্যাপারে আমি কাউন্টার কদর্য, কৌস্তব কি বলল জানি না, কৌস্তবের কাছে বইটা আছে যখন কৌস্তব বলতেই পারে। আমাদের বক্তব্য একটাই, এর আগেও তো আমি একাধিক জায়গায় প্রশ্ন তুলেছিলাম যে পাকিস্তানে বিশেষজ্ঞ পাকিস্তানের টিভিতে বসে বলছে যে আমাদের নরেন্দ্র মোদীর সঙ্গে নয়, ভারতবর্ষের বহু পলিটিশিয়ান, বহু পলিটিক্যাল পার্টি আছে, নাম করে তারা অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি, লেফট পার্টিগুলো, কংগ্রেস পার্টি, এদের নাম করেছিল। আমি তখন বলেছিলাম যে মমতা ব্যানার্জির এর বিষয়ে প্রতিবাদ করা উচিত। যদি তার হাতে এরকম কোনো তথ্য না থেকে থাকে, সে ভদ্রলোক কেন বললেন? মমতা ব্যানার্জি কিন্তু প্রতিবাদ করেনি, তৃণমূলের থেকেও কোনো প্রতিবাদ হয়নি। তাহলে আমরা কি ধরে নেব? কৌস্তব তো সেই একই কথা বলছে। দীপকদা কিন্তু যেটা লিখেছিলেন সেটা বলেছিলেন যে আপনি এগুলো নিয়ে আপনার বক্তব্য বলুন, তার লেখাতে। উনি চুপ করে রইলেন এবং বইগুলো বাজার থেকে হাওয়া হয়ে গেল। খেলাটা হচ্ছে এখানেই। আমি এই প্রশ্নটাই তো তুলছি, উনি জবাব দিন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।